সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা হিন্দি সাহিত্যের যে ছায়াবাদ যুগ, অত্যন্ত পরিচিত একটা যুগ, সেই ছায়াবাদ যুগের বিখ্যাত একজন কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। তিনি নিরালা হিসাবেই আমাদের কাছে বেশি করে পরিচিত। কিন্তু শৈশবে তিনি সূর্যকুমার নামেই কিন্তু পরিচিত ছিলেন। পরবর্তীকালে নিজেই নিজের নামকরণ করেছিলেন নিরালা। তবে জন্মসূত্রে হোক বা তার পরবর্তী সময়ের বেশিরভাগ ক্ষেত্রেই তিনি আমাদের বঙ্গদেশের সঙ্গে তার কিন্তু একটা আত্মিক টান ছিল বরাবরই। পূর্বতন মেদিনীপুর, সেই মেদিনীপুরের মহিষা দলে নিযুক্ত সিপাহী বিভাগের প্রধান, উত্তরপ্রদেশের উন্নাও জেলার গড়াকোলা গ্রামের নিবাসী ব্রাহ্মণ রামসহায় পণ্ডিতের বাড়িতে 1896 সালের 29শে ফেব্রুয়ারি নিরালার জন্ম হয়। পুরো শৈশব কালটাই তিনি কাটিয়েছিলেন মেদিনীপুরের এই মহিষাদলেই। তাই আমরা ধরে নিতে পারি যে বঙ্গ সংস্কৃতি তাকে নানাভাবে, নানা দিক থেকে প্রভাবিত করেছিল। যাই হোক, অত্যন্ত অল্প বয়সে তিনি মাতৃহারা হয়েছিলেন। তাই পিতার উপরেই গুরু দায়িত্ব পড়েছিল নিরালাকে মানুষ করার। একেবারে তার যদি প্রারম্ভিক শিক্ষা যদি ধরো, মানে ছোটবেলাকার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু শুরু হয়েছিল একদম বাংলা ভাষার হাত ধরেই। কিন্তু যেহেতু তার নারীর টান ছিল হিন্দি বলয়ের সাথে, তাই তার বাড়িতে বাংলার পাশাপাশি হিন্দির চর্চাও কিন্তু সমানভাবে চলত। অত্যন্ত অল্প বয়স থেকে, 7-8 বছর বয়স থেকে তিনি বাংলায় কবিতা লিখতে শুরু করেছিলেন। আগে যেহেতু বলেছি বঙ্গ সংস্কৃতি তাকে নানাভাবে, নানা দিক থেকে প্রভাবিত করেছিল, তাই বঙ্গ সংস্কৃতিতে একদিকে রবীন্দ্রনাথ, অপরদিকে হিন্দি বলয়ের তুলসীদাস, উভয়েই তার মনোজগতে বিশেষভাবে জাগরুক ছিল। তুলসীদাসের রামচরিতমানস তো তিনি প্রায়শই পাঠ করতেন। পড়াশোনার পাশাপাশি, সাহিত্য চর্চার পাশাপাশি তিনি নিয়মিত শরীর চর্চাও করতেন। ফুটবল খেলা, সাঁতার কাটা, কুস্তি করা, পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার কিন্তু বিশেষ অনুরাগ লক্ষ্য করা গেছে। তবে একটা দিকে তিনি অত্যন্ত একটু হলেও দুর্বল ছিলেন, সেটা হচ্ছে যে পড়াশোনায় তিনি মনোসংযোগ করতে পারতেন না, এজন্য বরাবরই বাবার কাছে বকুনি খেতেন। খুব অল্প বছর বয়সে তিনি কিন্তু দ্বার পরিগ্রহ করেন, মানে বিবাহিত ব্যক্তি হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছিলেন। খুব অল্প বয়স, মাত্র 15 বছর বয়স। সেই সময় নবম কিংবা দশম শ্রেণীতে পড়ে ছেলে মেয়েরা। সে তিনি যখন নবম শ্রেণীর ছাত্র, সেই সময়
রায়বেরেলি জেলার ডালমৌয়ের বাসিন্দা পণ্ডিত রামদয়ালের কন্যা 11 বছর বয়সের মনোহরা দেবীর সঙ্গে তার বিয়ে হয়। স্বাভাবিকভাবেই বিয়ের পরপর এন্ট্রান্স পরীক্ষায় তিনি আর পাশ করতে পারেননি, যে কারণে তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ডালমৌতে ফিরে আসেন। পরে অবশ্য তার বাবা তাদেরকে আবার তাদের বাড়িতে ফিরিয়ে নেন। তো যাই হোক, বিবাহ পরবর্তী সময়ে মূলত নিরালা হিন্দি সাহিত্য জগতের আঙিনায় পা রাখেন এবং তার পিছনে কিন্তু যার অবদান সবচেয়ে বেশি তিনি হলো তার স্ত্রী মনোহরা। কথিত আছে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, নিরালার জীবনেও কিন্তু সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হয়েছিল। নিরালার স্ত্রী মনোহরা দেবী অল্প বয়সে বিয়ে হলেও তিনি শুধু সুন্দরী ছিলেন না, একজন জ্ঞানী এবং বিদুষীও ছিলেন। হিন্দি সাহিত্য সম্পর্কে মনোহরা দেবীর জ্ঞান বা পাণ্ডিত্য নিরালার থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না, বরং বেশিই ছিল। তবে নিরালা কিন্তু হিন্দির থেকে বাংলাটাই বেশি ভালো করে জানতেন, আর এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়শই তর্ক হতো। একদিন তিনি তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি যে সবসময় হিন্দি হিন্দি করো, হিন্দিতে আছেটা কি? মনোহরা দেবী উত্তর দিয়েছিলেন যে তুমি যখন হিন্দি বোঝোই না তখন এ প্রশ্ন কেন? উত্তরে নিরালা বলেন, আমি হিন্দি জানি না। মনোহরা দেবী তার উত্তরে বলেছিলেন, সেটা তো তোমার কথা শুনলেই বোঝা যায়। বৈশহরী, যেটাকে বলা হচ্ছে উন্নাব জেলার ভাষা, বলতে পারো? বড়জোর তুলসীদাসের রামায়ণ পড়তে পারো, ব্যাস। তুমি খড়ি বলির মানে আধুনিক হিন্দি ভাষা কি জানো? বেশ, এখান থেকে শুরু হয়ে গেল মানসিক দ্বন্দ্ব। স্ত্রীর কাছ থেকে এই আঘাত পেয়ে নিরালা নিজেকে পাল্টে ফেলল। নিরালা অবাক হয়ে গেল যে তার স্ত্রী হিন্দির নানান বিদ্বান এবং সাহিত্যিকদের নাম পরপর বলে গেলেন। বলা বাহুল্য, নিরালা নিজের অজ্ঞতায় মনে মনে অত্যন্ত আঘাত পেয়েছিলেন। এরপর থেকে রাতের পর রাত জেগে সরস্বতী এবং মর্যাদা, হিন্দির বিখ্যাত বিখ্যাত সাহিত্য পত্রিকা, এগুলো তিনি অনর্গল পড়ে পড়ে হিন্দি ভাষা বা হিন্দি শেখেন। তিনি এমন হিন্দি শিখেছিলেন যা আজও বহু পাঠককে প্রেরণা জুগিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ঘটনার ঠিক 6 বছর পর মনোহরা দেবীর মৃত্যু হয়। কিন্তু স্ত্রীর এই ঋণ তিনি কোনোদিনই ভুলতে পারেননি, কারণ তার স্ত্রী যেভাবে তার সাহিত্যের গতিমুখ বদলে দিয়েছিল, যে নিরালা শৈশবকাল থেকে বাংলা ভাষায় লেখাপড়া শিখে বাংলার প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে উঠেছিলেন, সেই নিরালার গতিপথ, তার যে অভিমুখ, সেটাকে পুরোপুরি বদলে দিয়েছিল কিন্তু তার স্ত্রী মনোহরা।
এইভাবে নিরালার জীবনটা মোটামুটি একটা নির্দিষ্ট গতিপথে যখন এগোতে শুরু করলো, তার প্রথম পুত্র রামকৃষ্ণ, পরে একটা কন্যা জন্মগ্রহণ করেন, সরোজ তার নাম। ইতিমধ্যে তার পিতা স্বর্গারোহণ করেছিলেন। যাই হোক, তিনি আবার মহিষাদলে ফিরে এসেছিলেন। মহিষাদলে কিছুদিন কাজও করেছিলেন, চাকরি করেছিলেন, কিন্তু দুঃখ তার পিছু ছাড়েনি। কারণ নিজের স্ত্রীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে তিনি অকুল সমুদ্রে ভাসতে লাগলেন। যাই হোক, সবাইকে মোটামুটি সুস্থ সুন্দর করে তাদের জীবনটাকে সাজিয়ে তিনি দিতে পেরেছিলেন, কিন্তু একের পর এক আঘাত তাকে যেন নিদারুণভাবে জর্জরিত করে তুলেছিল। 1927 সালে নিরালা অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সেই রোগগ্রস্ত শরীর নিয়ে কাশিতে গিয়ে উঠেছিলেন। সেখানে তার সাথে প্রেমচন্দ্র, জয়শঙ্কর প্রসাদ, বিনোদ শঙ্কর ব্যাসের মতো অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্ব হয়। এই সময় নিরালা অপর একজন ছায়াবাদী কবি সুমিত্রানন্দর পন্থের লেখা পল্লব প্রসঙ্গে নানা ত্রুটি বিচ্যুতি বিষয়ে বিশদ আলোচনা করেন, যাকে হিন্দি সাহিত্যের একটা বিশেষ ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ এইরকম সমালোচনা বা আলোচনা কেউই করেনি। 1928 সালে নিরালা আবার কাজের খোঁজে লখনৌতে এলেন। এখানে এসে দীর্ঘদিন তিনি একটা পত্রিকা, সুধা পত্রিকা, তার সাথে যুক্ত ছিলেন, কিন্তু সেখানেও ক্ষণিক সময় কাটিয়ে তিনি আবার অন্য পথে যাত্রা শুরু করলেন। 1930 সালে তিনি তার নিজের কন্যা সরোজের বিবাহ দিয়েছিলেন, কিন্তু বেশ কিছুদিন অসুস্থ থাকার পর 1935 সালে তার একমাত্র কন্যা সরোজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্ত্রীর মৃত্যুতে তিনি যতটা আঘাত পেয়েছিলেন, তার একমাত্র কন্যার মৃত্যুতে সেই সমান আঘাত প্রাপ্ত হয়েছিলেন তিনি, যার কারণে তিনি ভিতরে ভিতরে ভীষণভাবে দুর্বল হয়ে পড়েন। কিন্তু প্রচন্ড এক মানসিক শক্তি তার চরিত্রের অদ্ভুত ভারসাম্য রক্ষা করেছিল। আর এর ফলেই তিনি তার নিজের কন্যার যে স্মৃতি, সেই স্মৃতিকে তিনি রূপ দিয়েছিলেন বিখ্যাত শোকগীত হিসাবে, যার নাম সরোজ স্মৃতি। তার জীবন সংগ্রামে উদ্দীপ্ত যে কবিতাগুলি আমরা পাই, তার মধ্যে অন্যতম কবিতা হচ্ছে এই সরোজ স্মৃতি। যাই হোক, এভাবে একের পর এক আঘাত তাকে দুর্বল থেকে দুর্বলতর করেছিল, কিন্তু তিনি তার লেখা কিন্তু থামিয়ে যাননি। দুঃখের গরল সুধা পান করতে করতেও তিনি তার নিজের সাহিত্য প্রতিভা থেকে কিন্তু বিন্দু মাত্র কিন্তু সরে আসেন, সমান তালে চালিয়ে গেছেন। একের পর এক সাহিত্য তিনি উপহার দিয়ে গেছেন হিন্দি সাহিত্য ক্ষেত্রে, একাধিক জায়গা থেকে সেগুলোকে প্রকাশ করেছেন। প্রকাশের পথে বিবিধ বাধার সম্মুখীন তিনি হয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি পিছিয়ে আসেননি। ঠিক যেমন আমাদের বাংলার রবীন্দ্রনাথ, একের পর এক আঘাত তার জীবনে নেমে এসেছিল, একের পর এক। তার বাবা মারা যান, তার মা মারা যান, তার স্ত্রী, তার একে একে তার 5 ছেলে মেয়ে সবাই মারা গিয়েছিলেন, কিন্তু তিনি অটল ব্যক্তিত্বের মতো তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু
বাংলা সাহিত্যকে তার সাহিত্য প্রতিভা বিলিয়ে দিয়েছিলেন। একইভাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা যতই আঘাত পান না কেন, তিনি কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্য থেকে কিন্তু কোনোভাবেই সরে আসেননি। এমনকি যখন তিনি মারা যাচ্ছেন ঠিক তার আগেও তিনি হিন্দি সাহিত্যে অনেক কিছু দান করে গেছেন। তার অন্তর বাইরে যে নিরন্তর যে সংঘর্ষ, যে জীবন সংগ্রাম, সেগুলো তাকে যেন মৃত্যুঞ্জয় করে তুলেছিল, তাকে যেন দুঃখ জয়ের প্রতীক করে তুলেছিল। তিনি কি বলছেন যে বাহার ম্যাই কর দিয়া গায়া হো, ভিতর পর ভর দিয়া গায়া হো। তিনি এটাও লিখছেন যে आग सारी फूक चुकी है, रागिनी उह रुक चुकी है, शरण में है आज जीवन, मृत्यु के है रेखा नीली। তিনি কি বলছে, সব আগুন গেছে নিভে, সেই রাগিনীও গেছে থেমে, আজ স্মৃতিময় এ জীবন, মৃত্যুর রেখা নীল। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অন্তিম মুহূর্ত ধীরে ধীরে এগিয়ে আসছে। তার শেষ কবিতা পত্রোৎকণ্ঠিত জীবন কা বিষ বুঝা হুয়া হে, অর্থাৎ পত্রোৎকণ্ঠিত জীবনের বিষ ঝরে গেছে। জীবনের শেষ দিন পর্যন্ত মানসিক এবং শারীরিক সংঘর্ষে রত কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তার বন্ধু কমলাশঙ্করের বাড়িতে ছিলেন এবং সেখানেই তিনি 1961 সালের 15ই অক্টোবর ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার অনমনীয় ব্যক্তিত্ব, তার সাহিত্য প্রতিভাকে যেভাবে তুলে ধরেছিল তা সত্যি আজ আমাদেরকে ভাবায়। তিনি এতটাই প্রতিবাদী ছিলেন যে কথিত আছে একসময় তিনি যখন জীবন সংগ্রামে জর্জরিত হতে 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 দুঃখের খাদের কিনারে দাঁড়িয়ে আছে, যে দহন জ্বালা তাকে প্রতিনিয়ত দগ্ধ করছিল, সেই সময় কথিত আছে উত্তরপ্রদেশ সরকার তার অপ্সরা উপন্যাসের জন্য 2100 টাকার একটি পুরস্কার ঘোষণা করেছিলেন, কিন্তু নিরালা তা নিতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন, নিরালা দান গ্রহণ করে না, কি হবে 2100 টাকা নিয়ে, আমার লাখো টাকার হিসাব কিতাব আছে, সব সাথেই নেব। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তার অনমনীয় যে ব্যক্তিত্ব, যে প্রতিবাদী মানসিকতা, সেটা কিন্তু সত্যিই হিন্দি সাহিত্যের অপরাপর যে সাহিত্যিক যারা আছেন তাদের থেকে একটু হলেও অন্য ছিলেন কিন্তু নিরালা। তার ব্যক্তি জীবন এবং শিল্প জীবন দুটোই ছিল সংঘর্ষময়, আর এই সংঘর্ষ সংগ্রাম ক্রমাগত তাকে
আরো বিক্ষুব্ধ করে তুলেছিল। কিন্তু তবু কিন্তু তিনি একবারের তরেও কিন্তু দমে যাননি। তাই সমগ্র ছায়াবাদ বা ছায়াবাদোত্তর যুগেও ব্যক্তিত্ব এবং শিল্পকর্মের এই দেবিত ক্ষেত্রে নিরালার মতো প্রতিভাশালী লেখক কিন্তু দ্বিতীয় লেখক আর নেই। ঠিক একইভাবে যেমন রবীন্দ্রনাথের যোগ্য তুলনীয় ব্যক্তি যেমন বাংলা সাহিত্যে আর কাউকে পাওয়া যায় না, ঠিক একইভাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু নিরালার সমকক্ষ বা নিরালার দ্বিতীয় কোনো যোগ্য উত্তরসূরি কিন্তু আমরা কিন্তু পাই না। নিরালাই এক ও অনন্য তার আপন প্রতিভার স্বাতন্ত্র্যের মধ্য দিয়ে। যাই হোক, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার এইবার রচনা সম্ভার নিয়ে আমরা একটু আলোচনা করি। তার বেশ কিছু কাব্য সংগ্রহ, গল্প সংগ্রহ, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, পাশাপাশি আরো অন্যান্য রচনা তো ছিলই। কাব্য সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য কিছু রচনা হলো অনামিকা, এর দুটো খণ্ড প্রকাশ হয়েছিল, প্রথম আর দ্বিতীয়। পরিমল, গীতিকা, তুলসীদাস, নয়ে পত্তে, বেলা, আরাধনা, সান্ধ্য কাকলি, গীতগুঞ্জ। কিছু গল্প সংগ্রহ ছিল যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লিলি, সখী, চতুরী চমার ইত্যাদি। উপন্যাসের মধ্যে পাচ্ছি আমরা অনেক অপ্সরা, অলকা, নিরুপমা, প্রভাবতী, চটিকি পকড়, কালে কার নামে, ইন্দুলেখা, চামেলি। তার কিছু রচনা বা প্রবন্ধের মধ্যে আমরা পাচ্ছি প্রবন্ধ পদ্ম, প্রবন্ধ প্রতিমা, চাবুক, রবীন্দ্র কবিতা কানন, চয়ন ইত্যাদি। কিছু শিশু সাহিত্য তিনি লিখে গেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, মহারানা প্রতাপ, শিখ ভরি কাহানিয়া। এছাড়া মহাভারত, রামায়ণ কি অন্তর কথায়, এরকম বিশেষ কিছু রচনাও তিনি লিখে গেছেন হিন্দি সাহিত্যে। তাহলে সংক্ষিপ্ত পরিসরে এটা নিরালার জীবন কাহিনী এই স্বল্প পরিসরে তোমাদের সাথে শেয়ার করলাম।